সাক্ষ্য ঝিলের কাছে গিয়ে বলে, ঝিল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। আর তোমার দেওয়া ডিভোর্স পেপার, ওটা আমি সাথেই এনেছি। এই বলে সেটা ঝিলকে দেখায়, আর ঝিলের সামনে সেটা ছিঁড়ে ফেলে। তখন এটা দেখে ঝিল আর নিজেকে সামলে রাখতে পারে না। সে সাক্ষ্যকে জড়িয়ে ধরে এবং কান্না করতে থাকে। এদিকে ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে চৈতি। আর ঝিল ও সাক্ষ্যকে এরকম অবস্থায় দেখে সে তো রেগে চলে ওঠে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাক্ষ্য যখন জেদ ধরে যে সে ঝিলকে কথা বলতেই হবে, তখন মিনু ও ঝিলের বন্ধুরা ঘর থেকে বেরিয়ে যায়। তবে তারা তখন দরজার আড়ালেই দাঁড়িয়ে থাকে যে সাক্ষ্য কী বলে তা শোনার জন্য। ঘরে গিয়ে শুধু সাক্ষ্য আর ঝিল থাকে। সাক্ষ্য ঝিলের দিকে এগিয়ে গিয়ে বলে, ঝিল, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি সত্যিই কি আমাকে মুক্তি দিতে চাও? আর এটা থেকে তুমি মুক্তি চাও? ঝিল তখন মুখ নিচু করেই কান্না করতে করতে বলে, হ্যাঁ চাই, তুমি চলে যাও এখান থেকে। সাক্ষ্য তখন ঝিলের হাতটা শক্ত করে ধরে বলে, মিথ্যা কথা। যদি তুমি তাই চাইতে, তাহলে আমার দেওয়া সিঁদুরটা তুমি এখনও কেন পড়ে আছো? আর ওই ডিভোর্স পেপার, ওটা আমি সাথেই এনেছি। এটা দেখেই ঝিলের সামনে সে সেটা তুলে ধরে, আর ঝিলের সামনেই সেটা ছিঁড়ে ফেলে দেয়। আর বলে, ঝিল, আমাদের সম্পর্কটা কোনো কাগজ দিয়ে বিচার করা যায় না। ঝিল তখন রাগে ও অভিমানে বলে ওঠে, তুমি তো চৈতিকেই ভালোবাসো, ও তোমার বন্ধু, ও তোমারই যোগ্য। আমি তো একটা সাধারণ ঘরের মেয়ে, বস্তির মেয়ে, আর আমি তোমার জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। এই কথা শুনে সাক্ষ্য বুঝতে পারে ঝিলের মনের মধ্যে কী চলছে। সে ঝিলকে শান্ত করে এবং বলে, কে বলেছে তোমাকে এসব? চৈতি বলেছে? শোনো ঝিল, চৈতি আমার শুধুই কলিগ, তার বেশি কিছু নয়। আর তুমি বোঝা নাও, তুমি আমার দায়িত্ব, আমার ভালোবাসা। আর ওই যে বয়ফ্রেন্ডের নাটকটা সাজিয়েছ, আমি জানি ওটা মিথ্যা। আমার ঝিল অন্য কাউকে ভালোবাসতে পারে না। এদিকে হসপিটালে তখন চৈতিকে দেখা যায়। চৈতি ছটপট করতে থাকে। সে ভাবতে থাকে সাক্ষ্য নিশ্চয়ই এতক্ষণ ঝিলের কাছে পৌঁছে গেছে। সে তখন মনে মনে ভাবে, সাক্ষ্য যদি ঝিলের ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়, তাহলে আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। এত কিছু সব প্ল্যান করে সব কিছু যে ডিভোর্স পেপারটা এনেছিলাম, সব কিছু বিফলে চলে যাবে। চৈতি তখন ঝিলের বাড়িতে ফোন করার চেষ্টা করে, কিন্তু তখন কাউকেই ফোনে পায় না, এমনকি ঝিলকেও ফোনে পায় না। তখন নিজেই গাড়িতে করে ঝিলের বাড়ির দিকে রওনা দেয়, যাতে সে গিয়ে নতুন করে ঝিল ও স্বাক্ষর মাঝে ঝামেলা তৈরি করতে পারে। এদিকে তখন স্বাক্ষর মুখে এইসব কথা শুনে ঝিল আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সাক্ষ্যকে জড়িয়ে ধরে এবং কান্না করতে থাকে, আর তার এতদিনের জমানো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। সাক্ষ্য তাকে বুকে জড়িয়ে মাথায় হাত বোলাতে থাকে। সাক্ষ্য বলে, চলো, আমরা একসঙ্গে এখান থেকে চলে যাই। এই পরিবেশ তোমাকে অসুস্থ করে দিচ্ছে, আমার কাছে থাকলে তুমি আরও সুস্থ হয়ে যাবে। ঝিল এবার আর সে না করতে পারে না। সে বুঝতে পারে সাক্ষ্য তাকে কতটা ভালোবাসে। তখন সাক্ষ্য ঝিলকে নিয়ে ঘর থেকে বের হচ্ছে, আর এটা দেখে মিনু, মিলি আর বাকিরা মানে ঝিলের বন্ধুরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই দেখা যায় সেখানে চৈতির গাড়ি এসে থেমেছে। চৈতি গাড়ি থেকে নেমে সাক্ষ্য আর ঝিলকে একসঙ্গে দেখে রাগে জ্বলে ওঠে। সে মনে মনে বলে, নিয়ে তো যাচ্ছিস সাক্ষ্য, কিন্তু তোদেরকে আমি একসাথে শান্তিতে থাকতে দেবো না। আমি আসছি তোদের পিছু পিছু, তোরা কোথায় যাচ্ছিস আমি সেটা লক্ষ্য রাখবো। তারপর সাক্ষ্য ঝিলকে নিয়ে যাওয়ার সময় সাক্ষ্য ঝিলকে জিজ্ঞাসা করে, সে যখন ডিভোর্স পেপারটা দিয়েছিল, সে কি তার নামে হাসপাতালে কোনো খারাপ কথা বলেছিল কি না? তখন এই কথা শুনে ঝিল অবাক হয়ে যায়। সে সাক্ষ্যকে বলে, আমি এসব কেন বলতে যাব? আর এই ডিভোর্স পেপারটাও আমাকে চৈতি ম্যাম দিয়েছিল, আর তিনি তো সকলের সামনেই আমাকে এই ডিভোর্স পেপারটা হাতে তুলে দিয়েছিল। তাহলে চৈতি ম্যাম নিশ্চয়ই বলবে, আমি কেন বলতে যাব? আমি তো শুধুমাত্র ডিভোর্স পেপারটা চৈতি ম্যামের হাত থেকে নিয়েছিলাম, আর নিয়ে তোমার হাতে তুলে দিয়েছিলাম। তখন সাক্ষ্য বুঝতে পারে যে এই সব কিছুর পেছনেই আছে ওই চৈতি। এদিকে সাক্ষ্য যখন ঝিলকে নিয়ে যেতে থাকে, তখন পিছনে চৈতি তাদেরকে ফলো করতে থাকে। চৈতি তাদেরকে ফলো করতে থাকে এবং ভাবতে থাকে যে সাক্ষ্য ঝিলকে নিয়ে এখন কোথায় যাচ্ছে। এই মুহূর্তে তো সে ঝিলকে নিয়ে কোথাও যেতে পারবে না, তাহলে এখন সাক্ষ্য কোথায় নিয়ে যাচ্ছে তাকে? এরপর কিছুক্ষণ তাদেরকে ফলো করতেই দেখতে পায় যে সাক্ষ্য ঝিলকে নিয়ে তাদের বাড়িতে এসেছে। এরপর সে বাড়িতে আসতেই সাক্ষ্যর মা ঝিলকে দেখে অবাক হয়ে যায়, এবং সে তখন সাক্ষ্যকে জিজ্ঞাসা করে যে, সাক্ষ্য, তুই ঝিলকে এভাবে এখন কেন বাড়ি নিয়ে আসলি? তুই তো বলেছিলিস ওকে আর এমন বাড়িতে ফিরিয়ে আনবি না, তাহলে তুই কেন বাড়িতে ফিরিয়ে আনলি? তখন সাক্ষ্য তার মাকে বলে যে, মা, তুমি এখন কোনো কথা বলো না। আমি যেটা করছি আমি ভালো কথা ভেবেই করছি, তুমি এখন একটা কোনো কথাও বলবে না। এই বলে সাক্ষ্য আর ঝিল দুজনেই ওপরে চলে যায়। এদিকে দুজনে ওপরে যেতেই সাথে সাথেই তাদের বাড়িতে প্রবেশ করে চৈতি। চৈতিকে দেখে তখন সাক্ষ্যর মা জিজ্ঞাসা করে যে, কী রে চৈতি, কী হলো? সাক্ষ্য ঝিলকে নিয়ে হঠাৎ এই বাড়িতে কেন ফিরে আসলো? তখন চৈতি সাক্ষ্যর মায়ের কাছে আসে এবং সে বলে, জানো কাকি,
ঝিল সাক্ষ্যকে ডিভোর্সের পেপার হাতে ধরিয়ে দিয়েছিল, কিন্তু সাক্ষ্য সেই ডিভোর্স দিতে রাজি হয়নি। সে নাকি ঝিলকে বউ হিসেবে মেনে নিতে চায়, আর তার বাড়ি থেকে গিয়েই ঝিলকে নিয়ে এসেছে। আর ঝিল তো রাজি হচ্ছিল না, ঝিল থেকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছিল। আমি ঝিলের রাতে নিজে গিয়ে ডিভোর্স পেপারটা দিয়েছিলাম ওই সাক্ষ্যকে দেওয়ার জন্য, আর আমার কথা মতো ঝিল সাক্ষ্যকে ডিভোর্স পেপারটা ধরিয়েও দিয়েছিল। কিন্তু সাক্ষ্য সেটা থেকে সেইটা ছিঁড়ে ফেললো এবং সে ঝিলের বাড়িতে গিয়ে ঝিলকে নিয়ে আসলো। আমি তো বুঝতে পারছি না যে সাক্ষ্য এটা কী করছে। সাক্ষ্যর সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমাদের তো দুজনের বাড়িতে কথা হচ্ছে, তাহলে সাক্ষ্য এখন এমনটা কেন করছে? ওর তো ঝিলকে ডিভোর্স দেওয়ার কথা ছিল। সাক্ষ্য এখন এভাবে যদি ঘুরে সই, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, আমরা তো কিছুই করতে পারবো না। সাক্ষ্য হঠাৎ এভাবে ঝিলের প্রতি দুর্বল হয়ে পড়ছে কেন? তখন এই কথা শুনে তো সাক্ষ্যর মা রেগে যায়। তখন বলে, কি চৈতি, তুই এসব কী বলছিস? সাক্ষ্যকে ডিভোর্স দিতে চেয়েছিল ঝিল, পেপারটা দিয়ে দিয়েছিল, কিন্তু সাক্ষ্য রাজি হয়নি। তখন সাক্ষ্যর মা রেগে যায় এবং সে সোজা চলে যায় সাক্ষ্যকে, এবং সাক্ষ্যর কাছে গিয়ে সে জিজ্ঞাসা করে যে, কী রে সাক্ষ্য, ঝিল তো তোকে ডিভোর্স পেপার দিয়েছিল, সেটাই তুই সই না করে সেটা কেন ছিঁড়ে ফেলে দিয়েছিস? আর তুই ছিঁড়ে ফেলে দিয়ে আবার ঝিলকে নিয়ে এই বাড়িতে কেন ফিরে এসেছিস? ওই বস্তির মেয়েকে এই বাড়ির বউ হিসেবে আমরা কখনোই মেনে নিতে পারবো না। আর আমরা তো তোকে আগেই বলে দিয়েছি যে ঝিলকে কোনোভাবেই আমরা মানতে পারবো না। ওর মা এই বাড়িতে রান্নার কাজ করতো। এদিকে তখন সাক্ষ্যর পরিবারের বাকি সদস্যগুলো ওপরে চলে আসে, সাথে চৈতিও চলে আসে। এদিকে চৈতি তখন মনে মনে ভাবে যে সাক্ষ্য আর ঝিলকে যে কোনোভাবে যে কোনো মূল্যে আলাদা করতে হবে। সে সাক্ষ্যকে বিয়ে করতে চায়। সাক্ষ্যকে বিয়ে করলে সে হসপিটালে একটা বড় মাথা হয়ে উঠবে। তখন তার কথায় হসপিটালের সমস্ত কাজবাজ হবে, সমস্ত কিছু সে নিজেই সামলাতে পারবে, এবং তখন ওই হসপিটালে সমস্ত কিছু বেআইনি কাজগুলো ও শুরু করে দেবে। আর এই বিয়েটা যদি না করতে পারে, সে তাহলে এই সমস্ত কিছু কোনোভাবেই কিছু করতে পারবে না। যে এতদিন সব কিছু প্ল্যানিং করে এসেছে, সেই প্ল্যানিং মতো কোনো কাজই হবে না। এদিকে তখন সাক্ষ্য চৈতিকে দেখে রেগে যায়। সে চৈতির কাছে এসে বলে যে, চৈতি, তুই এখানে কেন এলি? তোর তো এই সময় এখানে আসার কথা ছিল না। তোর তো এই মুহূর্তে তো হসপিটালে থাকার কথা ছিল, ওখানে তোর পেশেন্ট আছে, ওদেরকে তো দেখাশোনার করার কথা ছিল। তাহলে তুই ওই পেশেন্টগুলোকে ছেড়ে তুই এখন এখানে কেন এসেছিস? তুই আমাদের কি ফলো করছিস? তুই কি আমার পিছু পিছু এই বাড়িতে চলে এসেছিস? তখন চৈতি বলে, না, আমি তোকে ফলো করতে যাব কেন? আমি তো এই বাড়িতে কাকির সাথে দেখা করতে এসেছিলাম, কাকি আমাকে ফোন করে ডেকেছিল। তখন একথা শুনে সাক্ষ্যর মাও বলে, হ্যাঁ, আমি চৈতিকে ফোন করে ডেকেছিলাম বিয়ের জন্য কথা বলার জন্য, তাই তো চৈতি আমার সাথে দেখা করার জন্যই এসেছে। তখন এই কথা শুনে তো সাক্ষ্য রেগে যায় তার মায়ের ওপর। সে বলে, মা, আমি কোনোভাবে এই বিয়েটা করতে পারবো না। আমি অলরেডি বিবাহিত, আর আমি ঝিলকে বউ হিসেবে মেনে নিতে চাই। তাই আমি আর কোনো দ্বিতীয় বিয়ে করতে পারবো না, আর আমি ঝিলকে ডিভোর্সও দিতে পারবো না। আর তোমরা যদি এতে রাজি হও তাও ভালো, না হলে কিন্তু আমি অন্য কোনো স্টেপ নিতে বাধ্য হব। তখন এই কথা শুনে সবাই, পরিবারের সকলেই অবাক হয়ে যায়, এবং সে জিজ্ঞাসা করে সাক্ষ্যকে যে, তুই কি করতে চাস? আমরা যদি একে ঝিলকে বউ হিসেবে মেনে না নিই, তুই কী করবি? তুই কি আমাদের ছেড়ে চলে যাবি? চলে যা। তোর যদি এইটাই মনে হয় ভালো, তাহলে তুই এইখান থেকে চলে যেতে পারিস, তোর আর এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই আমাদের কথা যদি না মেনে চলিস, তাহলে তোর এই বাড়িতে আর কোনো প্রয়োজন নেই, তুই এই বাড়ি ছেড়ে চলে যা। এমনকি তুই হসপিটাল থেকেও বেরিয়ে যা।